ঠিক আছে, আমরা শুরু করি। অপেক্ষা তো করলাম অনেকক্ষণ। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিক করলে কপি হয়ে গেল। এখন আমরা এটা ঠিক ইউজ করব কোথায়? হোমের আগে ইউজ করতে চাচ্ছি। ওকে, এখন আপনারা দেখবেন এই যে হোমের মধ্যে সুন্দর একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। এখন এই আইকনটা সাইজ আপনারা নির্ধারণ করতে পারবেন। এটা কোথায় ইউজ করেছি? ইউজ করেছি এলআই এর ভিতর যে এ আছে সেটার ভিতর, তাই না? এখন এই সিলেক্টরটা আপনি কপি করবেন। কপি করার পরে, আচ্ছা, আমি শুধু এটারটা নির্ধারণ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এলআই এর পরে যত এ থাকবে, ঠিক আছে? এলআই এর পরে যত এ থাকবে, এর ভিতরে যত আই থাকবে। এটার ফন্ট সাইজ সাপোজ 18 পিক্সেল দেন। এই যে, এখন এটা ছোট বড় করে দেখতে পারেন। 12 পিক্সেল দেন। ছোট হয়ে গেল? হলো কিন্তু। যাই হোক, আমি এটা 16 পিক্সেল রাখতে চাচ্ছি, তাহলে একটা সুন্দর সাইজ আসে। ওকে, এখানে আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিছুই করা লাগবে না, একদম পারফেক্ট শেপেই রয়েছে। আমি জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে প্যাডিং রাইট দিতে পারি 5 পিক্সেল। ওকে, 12 পিক্সেল সুন্দর। 16 পিক্সেলই থাকে, না হলে আবার একটু এদিক সেদিক করা লাগতে পারে। 16 পিক্সেল ডিফল্ট সাইজ। হ্যাঁ, হ্যাঁ। বাই ডিফল্ট 16 পিক্সেলই থাকে। বাই ডিফল্ট 16 পিক্সেলই ছিল। হ্যাঁ, বাই ডিফল্ট যদি আমরা সাইজ ইউজ করে না থাকি এখানে, অবশ্যই বাই ডিফল্ট 16 পিক্সেলই ছিল। ওকে, এখন আমরা হচ্ছে অন্যগুলোর জন্য এভাবে সেম ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা কি কালার চেঞ্জ করতে পারবো আমরা চাইলে? বলেন তো। কালার ইউজ করলেই হচ্ছে, দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে কি, এই যে ফন্ট আমরা ইউজ করতেছি, এটা কি আসলে কি হিসেবে কাজ করছে? একটা ফন্ট হিসেবেই কাজ করছে, ঠিক আছে? ফন্ট অসাম, কিন্তু ফন্ট হিসেবে কাজ করে। এটা কোনো এসভিজি বা পিকচার হিসেবে কাজ করে না। এটা হচ্ছে আম, একটা ফন্ট হিসেবে কাজ করছে। আমরা চাইলে এটার এসভিজিও নিতে পারবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে যে পপ আপ আইকন আসতেছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এসভিজিও আছে। আমরা যদি চাই এটা ফন্ট হিসেবে ইউজ না করে এসভিজি হিসেবে ইউজ করব, তাহলে এটা আমরা ইউজ করতে পারি। যাই হোক, আমরা এসটিএমএল এর জন্য ফন্ট হিসেবে ইউজ করব, তাহলে আমরা বেশি সুবিধা পাবো। ঠিক আছে? তখন আমরা ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবেই কাস্টমাইজেশন করতে পারি। ঠিক আছে, আমি একটা দেখালাম, আপনারা বাকিগুলো নিজের এভাবে করতে পারবেন। যেগুলো প্রো রয়েছে সেগুলো ইউজ করবেন না, ফ্রি ভার্সনটা ইউজ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা প্রো ভার্সনের অ্যাক্সেস পাচ্ছেন বা কিনছেন। ঠিক আছে? কন্টাক্টের জন্য কি দিয়ে সার্চ করবেন? পিপল দিয়ে সার্চ করলেও হয়, বা কন্টাক্ট লিখে যদি আমরা সাইজ সার্চ করি চলে এসেছে। এখানে কোনটা ইউজ করলে বেটার হবে? ভালো লাগছে একটু, কিন্তু তেমন একটা ভালো লাগছে না, এটা একটু চলে।
এটা ইউজ করা যায়। এরকম প্রত্যেকটার মধ্যে আপনারা ইউজ করবেন যেটা যেটা ইউজ করতে চাই আমরা। তো আমি এখানে করে জাস্ট একটা স্পেস দিলাম। এখন দেখেন, এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে, এটা যেমন স্টাইলিংটা হয়েছে এখানেও সেম স্টাইলিংটা হয়েছে। কেন? কারণ আমরা এখানে স্টাইলটা ইউজ করেছি। এটা একটু নিচের দিকে নিয়ে আসি, যাতে আমাদের যদি ফার্দার কোনো কাস্টমাইজেশন প্রয়োজন হয় ইজিলি করতে পারি, আমাকে স্ক্রল করে উপরে যেতে না হয়। ঠিক আছে, তো অটোমেটিক হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে আমি সব এলআই কে সিলেক্ট করছি। সব এলআই এর ভিতরে, এলআই এর ভিতরে যদি এ থাকে, এর ভিতরে যদি আই থাকে, তাহলেই স্টাইলটা কিন্তু কার্যকর হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটার মধ্যে অ্যাড করতে পারবেন এখানে সার্চ করে করে। ঠিক আছে, কাজ করতে করতে আপনি কোন কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন ইজিলি বুঝে যাবেন। অনেক সময় হচ্ছে আপনাদের ওয়েবসাইটের বিভিন্ন সেকশনে এই ধরনের আইকনের প্রয়োজন হতে পারে। তো এই ধরনের আইকনের যখন প্রয়োজন হবে, তখন কিন্তু এই যে এখানে যেমন আমার মেনুতে ইউজ করলে আমি মেনু বারের এই অপশনগুলো লিখে সার্চ করলেই আমি কিছু না কিছু ভালো কিছু অপশন পেয়ে যাব। কিন্তু যখন আমাদের বিভিন্ন সেকশনে এই ধরনের আইকন নিয়ে কাজ করতে হবে, তখন কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে। প্রথমে সার্চ করে করে দেখবেন আহ, কোন কিওয়ার্ড দিয়ে কি ধরনের আইকন গুলো আসতেছে। ঠিক আছে, উম, তো সার্চ করতে করতে এটা অভিজ্ঞতার মাধ্যমে আপনারা অর্জন করবেন। যাই হোক, ফন্টসম ইউজ করার You've got mail. প্রসেস এটাই, এখানে নতুন কিছু নেই। সো এখন আমরা ফ্ল্যাট আইকন দেখব। এখন ফ্ল্যাট আইকনে এসবিজি বা হচ্ছে ই নিয়ে, পিএনজি নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন এসবিজি নিয়ে আমরা কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা প্রো ভার্সন। তো প্রো ভার্সনের কিছুই আপনাদের আমি দেখাবো না, যাতে হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন আপনারা না হন আর কি। আহ, এখন আমি সাপোজ আমাদের যেই সাব ক্যাটাগরি রয়েছে, বা সাব ক্যাটাগরি না দিয়ে আমি হচ্ছে অ্যাবাউট এবং টার্মস কন্ডিশন প্রোডাক্ট এগুলোর জন্য ইউজ করতে চাচ্ছি। তো অ্যাবাউট লিখে সার্চ করি। সবাই একটু খেয়াল রাখবেন এখানে আমাদের মেনু বারটা কি ডিজাইনের আছে। আর মেনু বারটা যেহেতু আমাদের রয়েছে ব্ল্যাকের মধ্যে, এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক, তাই না? মানে একটু কম ব্ল্যাক, একটু গ্রে টাইপের ব্ল্যাক। ঠিক আছে, ডিপ গ্রে বলতে পারি এটাকে আমরা। তো যাই হোক, এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের ইমেজ যদি ইউজ করি, কি কালারের ইমেজ ইউজ করতে হবে? সাদা কালারের ইমেজ, তাই না? তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখানে আমার আইকনের জন্য, মানে এটা কি অ্যাবাউটের জন্য, সাপোজ আমি কোনটা ইউজ করব? অ্যাবাউটে কোনটা ইউজ করতে চান বলেন তো? আপনারা যেটা বলবেন ওইটা ইউজ করি। আচ্ছা, কিছু যেহেতু বলতেছেন না, যে কোনো একটা ইউজ করি। এটা কালেকশনে এড করলাম। আচ্ছা, কালেকশন, এটা যেহেতু ব্ল্যাক কালার আছে, আমার এই ব্ল্যাকটা ইউজ করলে হবে না। হ্যাঁ, তো আমাকে এডিট করতে হবে আইকনটা। ব্ল্যাক যদি ইউজ করি তাহলে এটা দেখা যাবে না। সো ওই ওই আইকনের দেখলাম 4টা ভেরিয়েশন আগের পেজের মতো। বুঝিনি। মানে এই যে এই যে যেখান থেকে এটা আনছেন না, এর আগের 4টা ভেরিয়েশন এটার আগের পেজে। মানে আরো 3টা অপশন ছিল আর কি, ব্ল্যাক ছাড়া, ওইটা বলছে। হ্যাঁ, আবার এখানে ব্ল্যাক ছাড়া অপশন আছে, কিন্তু আপনি ধরেন চুজ করলেন এইটা। হ্যাঁ জি, এখন আমি এটাই ইউজ করতে চাচ্ছেন। এটা ব্ল্যাক থাকুক আর যে কালার কালার খুশি থাকুক, সমস্যা নেই, কিন্তু আপনি এটাই ইউজ করতে চাচ্ছেন, তখন কি করবেন? ওইটার ভিতরে ঢোকার পরে আরো 4টা অপশন ছিল আর কি, দেখলাম। এখানে আসার পরে হ্যাঁ, বাম পাশে ছিল আগের পিকচারে আর কি।
আচ্ছা, যাই হোক, আমরা এটাই ইউজ করতে চাচ্ছি, সাপোজ ধরেন, হ্যাঁ। আর জি জি সমস্যা। আচ্ছা, এডিটে যাবেন। এডিটে যাবার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম হোয়াইট কালার ইউজ করতে চাচ্ছি, যেহেতু হোয়াইট বানিয়ে দিলাম এটাকে। হোয়াইট বানানোর পরে এটা হচ্ছে সেভ টু কালেকশন, যখন দিবেন আপনার কালেকশনে এটা চলে আসবে। এই যে কালেকশনে চলে আসলো। এখন এটার আমার প্রয়োজন নাই, আমি শুধু হোয়াইট ইউজ করবো, সাপোজ। তারপরে হচ্ছে আমি টার্মস কন্ডিশন যখন লিখে সার্চ করব, এখান থেকে একটা আইকন চুজ করব। এখানে অনেক আইকন রয়েছে। আর ফ্লার্ট আইকন হচ্ছে ইউজ করা অনেক সুবিধাজনক, এই কারণে আমরা অনেক ভ্যারাইটি টাইপের আইকন এখানে পেয়ে যাব, নিজেদের ইচ্ছে মতো ইউজ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটার কিছু লিমিটেশন আছে, যেহেতু এটা একটা ইমেজ হিসেবে ইউজ করবো। কিন্তু আমরা যেই ধরনের ইমেজ দরকার, যে কালারের ইমেজ দরকার, আমরা এখান থেকে সেই কালারের ইমেজ যদি ডাউনলোড করে নেই এডিট করে, তাহলেই কিন্তু সমস্যাটা আর থাকছে না। এখান থেকে সাপোজ আমি টার্মস এন্ড কন্ডিশনের জন্য এটা একটা পারফেক্ট হতে পারে, পারফেক্ট আইকন হতে পারে। এটাকে এডিট করব। এডিটে যাবার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে হোয়াইট করে নিব। হোয়াইট করে সেভ টু কালেকশন। আচ্ছা, এখন আমি একটা রঙিন কিছু ইউজ করতে চাচ্ছি। কেন রঙিন ইউজ করতে চাচ্ছি সেটাও দেখাবো। আহ ইউজ করব প্রোডাক্টের জন্য। তো রঙিন কিছু ইউজ করার কারণ রয়েছে, যাতে আপনারা এই ধরনের সমস্যায় সম্মুখীন হলে কিভাবে উতরে যাবেন সেটা বুঝতে পারেন ইজিলি। আচ্ছা, এটা তো ফুল রঙিন। আমি ফুল রঙিন চাচ্ছি না, কারণ ফুল রঙিনটা তো আমার কালার চেঞ্জ করার কোনো প্রয়োজনই হবে না। আমি এটা ইউজ করি। এটাতে দেখেন ব্ল্যাক রয়েছে, যেমন, এবং অন্য কালার রয়েছে। এখন এই ব্ল্যাকটা আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভালো বোঝা যাবে না, কিন্তু অন্য কালার গুলো কিন্তু বোঝা যাবে। ঠিক আছে? তো আমি চাচ্ছি এটাকে এডিট করি। এটাকে কিভাবে এডিট করব আমরা? এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে, হ্যাঁ। তো এই প্রত্যেকটা কালারকে আমরা এডিট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা হুবহু এভাবেই থাকুক। কিন্তু ব্ল্যাকটাকে যেহেতু বোঝা যাবে না, অন্যগুলো বোঝা যাবে, তো অন্যগুলো আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। এটা যেহেতু ব্ল্যাকটাই শুধু আমার সমস্যা, আমি ব্ল্যাকটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে? এখানে কালারে ক্লিক করবেন, দেন ওই কালারটা জাস্ট চেঞ্জ করে দেবেন, দেন সেভ টু কালেকশন। ঠিক আছে? এবার এখানে যতগুলো আইকন আমরা নিয়েছি, এখানে ডাউনলোড কালেকশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন, এসভিজি, ইপিএস, পিএইচডি। এগুলো প্রত্যেকেই হচ্ছে আমাদের প্রিমিয়াম আইকন। ঠিক আছে? এগুলা ইউজ করতে হলে আমাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা, এখানে সাবস্ক্রিপশন নিতে হবে। ওকে, আমরা পিএনজিটা ডাউনলোড করব। সর্বোচ্চ 64 বিট ডাউনলোড করলে আমাদের মেনুর জন্য যথেষ্ট। আমরা 32ও করতে পারি, কিন্তু আমি 64 করছি। এখন ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। দেন এটা আমি কোথায় ডাউনলোড করতে চাচ্ছি, আমি ক্লাস 20-তে ডাউনলোড করব। তো ক্লাস 20-তে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। ওই যে দেখেন, মাই কালেকশন ডট জিপ নামে এটা হচ্ছে ডাউনলোড হয়েছে। আমি এটাকে এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট করে এটাকে রিনেম করে আমি জাস্ট আইকনস নামে একটা ফোল্ডারে রূপান্তর করে নিলাম। এটা তো সময় লাগছে কেন?
আচ্ছা, এটা আমি হচ্ছে ক্যান্সেল করে দিই, আমি নতুন করে এটাকে ওপেন করব। অযাচিত সময় নষ্ট করা যাবে না। ওকে, এটা আইকন নেমে হচ্ছে কনভার্ট হয়ে গেছে, রিনেম হয়ে গেছে আর কি। তো এখন এটাকে আমরা কিভাবে ইউজ করব? এটা যেহেতু পিএনজি আকারে ডাউনলোড হয়েছে, যে দেখেন পিএনজি আকারে ডাউনলোড হয়েছে, এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি? যেহেতু এটা একটা ইমেজ, আমাকে ইমেজ ট্যাগ নিতে হবে। আমি কোথায় ইউজ করতে চাচ্ছি? প্রোডাক্টে ইউজ করতে চাচ্ছি, যেহেতু আমি প্রোডাক্টে এখানে নিয়ে নিচ্ছি। ওকে, এখানে একটা ইমেজ ট্যাগ নিবেন। শর্ট কি একটু লেট করে কাজ করছে। ওকে, প্রথমে আমি কি নিয়েছি এখানে? আইকনস নামে একটা ফোল্ডার নিয়েছি। এখানে আমি পিএনজি নামক ফোল্ডারে যাব। দেন প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে বক্স, তাই না? বক্স নামে যে আইকনটা রয়েছে সেটাই প্রোডাক্ট হিসেবে এখানে কাজ করবে। আমি নেভিগেশন বারটা এখানে এখন দেখতে পারবো। আচ্ছা, আমাদের এটা তো লাইভ করা নেই, এজন্য দেখাচ্ছে না। এই যে দেখেন, এখানে ইজিলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা অনেক বড় হয়ে আছে। এটাকে আমরা প্রথমে ধরবো, ধরে হচ্ছে ছোট করে দিব। এখানে যেমন আইকনকে করেছে না, সেম কাজটা হচ্ছে আমরা কাকে করব? এর ভিতরে যদি ইমেজ থাকে, এর ইমেজ কে করব। তো ইমেজে ফন্ট সাইজ কি কাজ করবে? ইমেজে কাজ করবে উইথ। তো উইথ আমি যদি এখানে 16 পিক্সেল দেই, এটা 16 পিক্সেল হয়ে যাবে। কিন্তু এটা 16 পিক্সেলের সাথে এটা 16 পিক্সেল মনে হচ্ছে মিলছে না। এটা আমরা আরেকটু বড় করে দিতে পারি চাইলে, 24 পিক্সেল। এটা বেশি বড় হয়ে যায়, আমরা 20 পিক্সেল ইউজ করি। হ্যাঁ, 20 পিক্সেল সুন্দরভাবে আছে। ওকে, এখন এটাকে আমি ভার্টিক্যাল অ্যালাইন যদি করি, ভার্টিক্যাল অ্যালাইন যদি মিডল দেই আমরা, এটা দেখবো একটু নিচের দিকে নেমে এসেছে। এখন কিন্তু পারফেক্ট ভাবে অ্যালাইনমেন্টটা হয়েছে। ঠিক আছে। ওকে, সেম ভাবে বাকিদের ক্ষেত্রেও আমরা এই একই রুলস ফলো করব। এখন যেহেতু আমি প্রত্যেক ইমেজকে অলরেডি সিলেক্ট করে ফেলেছি, আমি জাস্ট ইমেজটা এখন অ্যাড করার সাথে সাথে এখানে কিন্তু কাজ করবে। আমি এখন এরকম একটা করে ইমেজ আমরা অ্যাড করে ফেলতে পারি। টার্মসে ইউজ করবো এখন আমরা একটা। দেখেন, অলরেডি এটা কিন্তু সঠিকভাবে কাজ করছে, টার্মস এন্ড কন্ডিশনেরটা। আর সেম ভাবে যদি আমি অ্যাবাউটে অ্যাড করি একদম প্রথম দিকে, এখানে একটা স্পেস দিতে পারি, যদিও সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইনফরমেশন মানে যেটা, এটা add করলেই হচ্ছে। ওকে, আমার এখন প্রত্যেকটা ইসের মধ্যে কিন্তু একটা করে আইকন অ্যাড হয়ে গেল। কিছু করেছি আমি ফন্ট অপশন দিয়ে, এবং বাকি কিছু করেছি আমি হচ্ছে পিএনজি ইমেজ অ্যাড করে ফ্ল্যাট আইকন দিয়ে। ঠিক আছে।
তো এভাবেই আমরা ফ্ল্যাট আইকন গুলো ইউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। আহ, তো আইকন নিয়ে আজকে দেখানোর মতো এগুলোই ছিল, নতুন কিছু নেই। আমরা পরবর্তী ক্লাস থেকে টেক্সট ইফেক্ট, 2D ট্রান্সফর্ম এবং হচ্ছে 3D ট্রান্সফর্ম, অবজেক্ট ফিট, এগুলো সবই পরবর্তী ক্লাসে দেখানো সম্ভব হবে। বক্স সাইজিং এর বিষয়টা আমরা অলমোস্ট বুঝে গেছি, সো এটা দেখানোর কিছু নাই। ওকে, আমাদের আরো 3টা ক্লাস সম্ভবত লাগবে সিএসএস এর উপরে, তারপরে আমাদের সিএসএস কমপ্লিট হয়ে যাবে। সাস আমরা একটি ক্লাসের মধ্যেই কভার করব ইনশাল্লাহ। দেন আমরা জাভা স্ক্রিপ্টে চলে যাব। ঠিক আছে? তো জাভা স্ক্রিপ্টটা হচ্ছে আমি একদম টোটাল বিষয়টা দেখাবো না। আমি হচ্ছে আপনাদের যে বিষয়গুলো সিএমএস এর জন্য প্রয়োজন হবে সেগুলো দেখাবো। কিন্তু একটা প্রোগ্রামিং, কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যতটুকু প্রয়োজন, আহ, তার A to Z হয়তো আমি পুরোটা কভার করব না। ঠিক আছে? আম, যখন আপনারা রিয়েক্ট বা হচ্ছে কোনো ব্যাকএন্ডের কিছু শিখতে যাবেন জাভা স্ক্রিপ্ট বেসড, তখন কিন্তু জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রথমে শিখে নেওয়া বেশি ভালো হবে। কিন্তু সিএমএস এ যেহেতু আমার একদম টোটাল নলেজটা কমপ্লিট কভার করার প্রয়োজন হবে না, তবু আমি একদম যথাযথ ভাবে আর কি যতটুকু সম্ভব ততটুকু কভার করব। তারপরে কিন্তু আমরা সিএমএস এ চলে যাব। আচ্ছা, ইয়ার ভাই, আপনার হচ্ছে মার্কিং দেখেন, দেখেন এখানে অনেক কম হচ্ছে, হ্যাঁ। আপনাদের নিয়ে যে প্ল্যানটা রয়েছে, ঠিক আছে, আমি আমার সাথে রাখি বা না রাখি, এখানে কিন্তু আমার কয়েকজনের সাথে কথা হয়েছে। আম, তাদের গ্রুপে অন্তত আপনাদের অ্যাড করে যদি দেয়া যায়, যদি আপনারা কয়েকজন ভালো পারফর্ম করেন, কিন্তু পারফর্ম যদি 2-1 জন করেন, তাহলে তো আসলে সেই 2-1 জনকে মানে যতজনের যার সাথে কথা বলেছি তত একজন করেও দেয়া যাবে না আর কি। ঠিক আছে? সেখানে এই যে মার্কিংটা, অপটেন স্কোর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। মার্কিং কাদের বেশি হয়? যারা নিয়মিত ক্লাসে জয়েন করে এবং হোমওয়ার্ক গুলো জমা দেয় সঠিকভাবে। হোমওয়ার্ক গুলো হচ্ছে যত দিন যাবে দেখা যাবে কমপ্লেক্স হোমওয়ার্ক গুলো তত বেশি বাড়বে, কিন্তু প্রত্যেকটা হোমওয়ার্কই কিন্তু মার্কিং আপনার পাস করেই থাকছে। ঠিক আছে? আপনি হোমওয়ার্ক জমা দিলেই 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। যারা যারা হোমওয়ার্ক জমা দেন আপনারা, তারা কিন্তু অনেকের দেখা গেছে হোমওয়ার্কের হয়তো বা সবগুলো টপিক আপনি কভার করতে পারেননি, তাই হোমওয়ার্ক জমা দেন নাই। কিন্তু হোমওয়ার্ক জমা দিলে কিন্তু 1 পয়েন্ট আপনি পেয়ে যেতেন। ঠিক আছে? তো এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর হোমওয়ার্কে যারা হচ্ছে ভালো করেন তারাই মার্ক বেশি পান। ঠিক আছে? ভালো করা মানে কি? আপনাকে আপনাকে একটা করতে বলা হয়েছে, কিন্তু আপনি সেটা না করে আপনি তার চেয়েও সুন্দর বা অ্যাডভান্স কিছু ইউজ করলেন, কিন্তু আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটা করলেন না। দ্যাট মিন্স কি? আপনাকে ক্লায়েন্ট একটা জিনিস বললো, রিকোয়ারমেন্ট দিয়ে দিল, আমার এটা এটা চাই, কিন্তু ক্লায়েন্টকে আপনি এক্সাক্ট সেটা সেটা যদি না দেন, ক্লায়েন্ট হ্যাপি হবে না। ক্লায়েন্টের কোনো মানে এটা কোনো ইম্পর্টেন্ট কিছু হয়ই না। আপনি ক্লায়েন্টের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি সুন্দর কিছু দিচ্ছেন কিনা। ঠিক আছে? ক্লায়েন্ট যেটা চাইবে এক্সাক্ট আপনাকে সেটাই করতে হবে। আর হোমওয়ার্কে এই যে ডকুমেন্টেশন সিস্টেম করে দেওয়ার উদ্দেশ্য আমার এটাই, যে আপনাদের ডকুমেন্টেশন পড়ে এক্সাক্ট যেটা চাওয়া হচ্ছে সেটাই করতে পারছেন কিনা। তাহলেই কিন্তু ফ্রিল্যান্সিং এর যে অভ্যাসটা সেটা তৈরি হবে। ক্লায়েন্টরা অনেক সময় দেখা গেছে এমন আজগুবি একটা ডিজাইন চাচ্ছে যেটা আপনার কাছে ভালো লাগছে না, আপনি অ্যাডভান্স কিছু ইউজ করে তাকে ডিজাইন করে দিচ্ছেন, ক্লায়েন্ট সেটাতে হ্যাপি হবে না। এমনও তো হতে পারে ক্লায়েন্ট হয়তো কোনো টিচার, সে ক্লাসে কিছু একটা দেখাবে, এজন্য সে নিজে রেডি না করে সে অলরেডি কোডে এক্সপার্ট, তার যা যা প্রয়োজন সেটা সেটা আপনাকে করতে বললো, আপনি করে দিলেন। ওই ক্লায়েন্ট আপনার কোডটা রিড করলো, রিড করে ওইটা জাস্ট তার ক্লাসে উপস্থাপন করলো যে এটা এইভাবে এইভাবে করা হয়েছে, তোমরা এই কাজটা ঠিক এইভাবে এইভাবে করতে পারো।
ঠিক আছে। তো অনেক ক্লায়েন্ট এরকম আছে, আমি আমার জীবদ্দশায় পেয়েছি, যে তারা হচ্ছে টিচার, তারা ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কটা তারা আবার করে দেখাতে চাচ্ছে। এখন করে দেখানোর ক্ষেত্রে তারা হচ্ছে কি করে, কোনো একটা ফ্রিল্যান্সারের কাছ থেকে একজ্যাক্ট ডকুমেন্টেশন দিয়ে একজ্যাক্ট জিনিসটা চায়, একজ্যাক্ট জিনিসটা আপনি যদি তাকে ডেলিভার করেন, সে হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করবে। আপনি যদি বেশি এদিক সেদিক করেন, সে আপনার কাজ অ্যাকসেপ্টই করবে না। ঠিক আছে, অথচ দেখা গেল ক্লায়েন্ট যেটা দিয়েছে তার চেয়ে অনেক সুন্দর কিছু আপনি তাকে ডেলিভার করেছেন, সেম পারপাস যেগুলো হচ্ছে সার্ভ করে, কিন্তু আসলে ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করবে না। যাই হোক, ডকুমেন্টেশন ফলো করে ডকুমেন্টেশন অনুযায়ী জাস্ট যতটুকু ডকুমেন্টেশনে চাওয়া হচ্ছে ততটুকুই করেন, ফাইন আছে, আপনার বেশি কিছু প্রয়োজন হবে না। ঠিক আছে, কিন্তু নিয়মিত যদি এখন আপনি হোমওয়ার্ক গুলো জমা দেন, দেখা গেছে এই মার্কিংটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আমি জানি আপনার হচ্ছে দক্ষতা দক্ষতা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু এখন এই স্কোরটা আমাকে দেখাতে হবে যাদেরকে আমি দিব, যে আমার ক্লাসে এই স্টুডেন্টরা হচ্ছে টপ করেছে, ভালো রেজাল্ট করেছে, আর এই বেসিসে তারা এই মার্কিং গুলো পেয়েছে। যখন বলবো, তারা কিন্তু যখন দেখবে যারা হাইয়েস্ট স্কোর করেছে তাদের মধ্য থেকে একজনকে নিতে। ঠিক আছে, আপনাদের কেউ যদি হায়ার করে, তারা কেন হায়ার করবে? তাদের যাতে প্রফিট হয় আপনাকে দিয়ে, যাতে সে ভালো কাজ করাতে পারে, এবং তারা ফ্রিতে হায়ার করবে না, আপনাকে হচ্ছে প্রথম থেকে কিছু না কিছু সম্মানী দিবে। যখন আপনার 3 মাস বা 6 মাস, সর্বোচ্চ 3 মাসই তারা দেখবে, 3 মাস যদি তাদের কে আপনি খুশি করতে পারেন কাজ দিয়ে, দেখা যাবে আপনার সাথে একটা পার্মানেন্ট ডিলে তারা যাবে, জবের মতো করে আপনাদের রাখবে হয়তো। আর প্রথম 3 মাস দেখা গেছে আপনাদের জাস্ট দেখবে, এবং মিনিমাম একটা সম্মানই দিবে, যাতে আপনার হাত খরচ চলে যায়। আর 3 মাস পরে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন, 3 মাস পরে আপনাকে হচ্ছে পার্মানেন্ট ফিক্স জব হিসেবে আপনাকে রেখে দিতে পারে। ঠিক আছে, তো আমি চাইবো কি, আমার ক্লাসে যারা হচ্ছে আপনারা ভালো করবেন, আহ, তাদের মধ্য থেকে যদি কেউ আমি দেখাই এই স্টুডেন্টটাকে আপনি নিতে পারেন, আমি রিকমেন্ড অবশ্যই করব। তো নিতে পারেন, এটা যখন আমি বলবো, তখন তারা যদি হায়ার করে আপনাকে, এবং 3 মাস দেখার পরে যদি আপনাকে রিজেক্ট করে দেয়, এটা আমার জন্য সুখকর না। ঠিক আছে, তো আমি কিন্তু চাইবো না এমন কাউকে রিকমেন্ড করতে। সো আপনাদের কাজ দিয়েই সেটা প্রুভ করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো দেখানোর জন্য হলেও হোমওয়ার্ক গুলো জমা দিবেন সবাই, যারা যারা আগ্রহী এবং হচ্ছে অ্যাক্টিভ, যারা ভিডিও, এখন আমি জানি অনেকেই ভিডিও দেখবে, যারা হচ্ছে চায় এবং মোটামুটি দক্ষতা অলরেডি আছে, যারা চায় যে ভালো কিছু করবে, কিন্তু এখন তাদের আর্নিং সোর্স নাই, তাদের জন্য এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিলাম, যাতে এই গ্রুপে যারা আছে তারা You've এই got মেসেজটা mail. সবাই পেয়ে যান। ঠিক আছে, উম, আজকের ক্লাস এই পর্যন্তই তাহলে। ভালো থাকবেন সবাই। এখানে হোমওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন, 14 থেকে 20 পর্যন্ত আজকে হোমওয়ার্ক দিব। এই 20 পর্যন্ত হোমওয়ার্ক গুলো আমার দেখা হয়নি, তো 14 থেকে 20 পর্যন্ত হোমওয়ার্ক গুলো আপনারা করা না থাকলেও পড়ে কিছু দিনের ভিতরে জমা দিবেন, এটা আমি এক্সপেক্ট করব। আমি সময় দিচ্ছি, আমি এখনই হোমওয়ার্ক গুলো দেখবো না, কিন্তু একবার দেখে ফেললে আমি আবার রিভিউ করব না। ঠিক আছে, আবার পরে কারা করলেন এটা রিভিউ করার কোনো সুযোগ নেই। সো দেখার আগে আপনারা হচ্ছে এটা কমপ্লিট করবেন হোমওয়ার্ক গুলো। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া একটা কথা, হ্যাঁ বলেন। এই আমাদের ক্লাসটার কথা জিজ্ঞেস করছিলাম আর কি, আগামী ফ্রাইডে হবে নাকি চাচ্ছেন যে আরো একটু পরে হোক? আগামী ফ্রাইডেতে হচ্ছে 4 তারিখ, আর ঈদ হবে কয় তারিখে? 2 তারিখে না? ঈদ 1 বা 2 জি তারিখ জি না? জি জি। তাহলে ফ্রাইডেতে তো স- কোনোভাবেই যদি সম্ভব না। আপনার হচ্ছে না যদি ফ্রি থাকেন আর কি, এরপরে একদিন একটা বা একটা 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 সেমিনার নেওয়া গেল আর কি, না, তাইলে ক্লাস কম তো। এপ্রিলের 4 তারিখে নেওয়া সম্ভব না কোনোভাবেই। ঠিক আছে, আহ আমি হয়তো স্যার স্যার স্যার, সাথেই থাকবো না, তো ক্লাস নিবো কিভাবে? তো আপনারা হচ্ছে
11 তারিখ থেকে ক্লাস হবে, এটা ফিক্সড ধরে রাখতে পারেন। ঠিক আছে, এপ্রিলের 11 তারিখ আবার নেক্সট ক্লাস হবে। আমার আমার নেক্সট মান্থে এক্সাম ছিল কিছু, এই জন্য সমস্যা। নেক্সট মান্থে কবে থেকে এক্সাম? বলতে আপনার 11 তারিখ, 10 দিন করতে পারবো এরপরে, মানে আমার 24 তারিখ থেকে এক্সাম। 24 তারিখ থেকে এক্সাম? জি এক্সাম এটা কি ন্যাশনাল লেট নাকি? জি জি জি। আচ্ছা। অনার্স থার্ড ইয়ার এক্সাম। জি জি ভাই। ইয়ার হোসেন ভাই ফাইনাল ইয়ারে না নাকি? জি আমি ফাইনাল ইয়ার। আচ্ছা। আর ঠিক আছে, আপনারা হচ্ছে ক্লাস ডেট তো শুক্র শনিবারের মধ্যে, শনিবারে করতে পারে, শুক্রবারে পড়ে না, শুক্রবারের ক্লাসটা করবেন। আর হচ্ছে শনিবারেরটা যদি সম্ভব না হয় ভিডিও দেখে নেবেন, যদি পরের দিন আহ থাকে, পরীক্ষা থাকে। ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা ভাই। চেষ্টা করবেন হচ্ছে, যেহেতু আপনাদের পরীক্ষা থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ক্লাসের আগ পর্যন্ত পরীক্ষার পড়াশোনা করবেন। এবং হচ্ছে আমি যে সাপোজ শুক্রবারে ক্লাস করালাম, শুক্রবারের ক্লাসের শেষে আপনারা প্র্যাকটিসটাও সাথে সাথে করে ফেলবেন। ঠিক আছে, প্র্যাকটিসটাও সাথে সাথে করে ফেলবেন যাতে আহ, সময় নষ্ট না হয়। একবারে ধারাবাহিকতার মাধ্যমে করলে মেমোরি যেহেতু তাজা থাকবে বেশি, খুব কম সময়ে ভালো প্র্যাকটিস হবে, তখন এটা আর দেখতে হবে না। হোমওয়ার্কটা দেখা যাবে আবার যখন আম, যখন শনিবারে দিব, যদি বেশি গ্যাপ থাকে শনিবারের হোমওয়ার্কটা ক্লাসের শেষেই করে ফেলবেন দেওয়ার সাথে সাথে। ঠিক আছে। আর যদি এটা সম্ভব না হয় আপনারা আমাকে জানাবেন, তখন দেখা যাবে আপনাদের কিছুটা সময় বাড়িয়ে দেবো হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। আর যদি শনিবারে সাপোজ আপনাদের রবিবারে সাপোজ আপনাদের ক্লাস আছে, এই পরীক্ষা আছে, এমন যদি হয় আমি এই ক্লাসটা একটু ঘুরিয়ে দেবো আপনাদের সুবিধা যখন হবে। যখন এক্সামে গ্যাপ থাকে, ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামগুলোতে ভালো পরিমাণ গ্যাপ থাকে, যদি গ্যাপ থাকে তখন এই গ্যাপে গ্যাপে আমি ক্লাসগুলো নিব, সমস্যা নেই। এটা আমি ফেভার করতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। Okay, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। পরিবারের সাথে আপনাদের ঈদ সুন্দর কাটুক। জি ভাইয়া, আপনাকেও ঈদ মোবারক। জি, ঈদ মোবারক ভাইয়া। সালাম আলাইকুম। ঈদ ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।